শ্রেণীর ছাত্রদের জন্য আজকে আমাদের পাঠ হচ্ছে পরিবেশ ও সম্পদ তার সংরক্ষণের থার্ড পার্ট, তৃতীয় অংশ। এখানে আমরা আলোচনা করব যে আমাদের পরিবেশ এবং মানব জনসমষ্টি কী কী হয়। প্রথমে হচ্ছে পপুলেশন। পপুলেশন কি বলছে? বিশেষ কোনো ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীবগোষ্ঠীকে পপুলেশন বলে। বিশেষ কোনো ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীবগোষ্ঠীকে পপুলেশন বলে। সেই পপুলেশনটা আসলে সেই জীবের পপুলেশন, কিন্তু যদি হিসেব করে দেখা যায় যে টোটাল জীবের পপুলেশান কি, টোটাল উদ্ভিদের পপুলেশান কি, প্রাণীর পপুলেশান, কোনো একটা বিশেষ প্রাণী বা বিশেষ উদ্ভিদের পপুলেশান, সেগুলো করা যায়। এই পপুলেশানের কিছু ঘনত্ব, পপুলেশানের কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো কি? প্রথম হচ্ছে পপুলেশানের ঘনত্ব। বলছে কোনো ভৌগোলিক অঞ্চলে একক ক্ষেত্রে বা আয়তনে যে পরিমাণ বা যে সংখ্যায় কোনো প্রজাতির জীব বাস করে তাকে পপুলেশনের ঘনত্ব। যেমন ধরো 1 বর্গ কিলোমিটারে 10টা হরিণ আছে, তাহলে হরিণের পপুলেশান হলো বর্গ কিলোমিটারে 10টা। যদি হয় 1 বিঘে জমিতে 50টা আম গাছ আছে, তাহলে সেই 50টা আম গাছ হচ্ছে 1 বিঘে জমির হিসেবে কি 1 একর জমির হিসেবে তার পপুলেশানের ঘনত্ব। এবারে আমরা বলি জন্মহার, ন্যাটালিটি। ন্যাটালিটি মানে একটা নির্দিষ্ট সময়ে জননের মাধ্যমে যে সংখ্যায় নতুন সদস্য পপুলেশানে যুক্ত হয় তাকে ন্যাটালিটি বলে। একটা নির্দিষ্ট সময়ে জননের মাধ্যমে যে সংখ্যক নতুন সদস্য পপুলেশানে যুক্ত হয়। তাহলে একটা এলাকায় আমি বলছি যে একটা এলাকায় ধরো 1 বর্গ কিলোমিটার এলাকায় 10টা হরিণ আছে, পপুলেশান হয়ে 2019 সালে ছিল 10টা, 20 সালে সেটা হলো 22টা, পপুলেশানের ঘনত্ব বাড়লো। এটাকে আমরা বলি জন্মহার। কী করে প্রকাশ করা হয়? এন মানে হচ্ছে জন্মহার। এটাকে আমরা করছি কি, ছোট হাতের ND, নিচে হচ্ছে টি মানে সময়, আর ND মানে হচ্ছে নতুন কতগুলো জন্মালো বাচ্চা, মিটল। এবার হচ্ছে মৃত্যুহার, মর্টালিটি। একই জিনিস, একক সময়ে কখনো কোনো পপুলেশানে যে কটা জীব মারা গেল মানে M মর্টালিটি। তাহলে এখানে MD/T। MD মানে এই মুহূর্তে কত, 1919 সালে যদি 10টা হরিণ থেকে থাকে 1 বর্গ কিলোমিটারে, 2টো মারা গেছিলো কোনো কারণে, তাহলে হয়ে গেছে 8টা। তাহলে MD বলতে ওই 2টো, ওই সংখ্যাটাকে বলবো মৃত কতগুলো হয়েছে। ভাগ করবো কাকে? সময় দিয়ে, 1 বছর সময়কাল। তাহলে এইগুলোকে বলা হচ্ছে মৃত্যুহার বা মর্টালিটি। আরেকটা জিনিস হচ্ছে লিঙ্গ অনুপাত, অর্থাৎ 100 জন সদস্যর জন্যে তারা পুরুষ এবং স্ত্রী কতগুলো করে আছে। চলো 100 জনের মধ্যে হয়তো দেখা গেল প্রতি 100 জন হিসেবে হয়তো 96টা হলো ফিমেল আর 104টা হলো মেল। তাহলে এইটা হচ্ছে অনুপাত। তাহলে কতগুলো স্ত্রী সদস্য, কতগুলো পুরুষ সদস্য, সেই কাজটাকে আমাদের এখানে আইডেন্টিফাই করা যায় লিঙ্গ অনুপাত থেকে। এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন বর্তমানে জনসংখ্যা বাড়ছে, কী জন্য বাড়ছে দেখো দেখিনি। কতগুলো কারণ আছে, বিজ্ঞানীরা বলেছে। একটা হচ্ছে বিভিন্ন ওষুধ বেরিয়েছে, আমাদের প্র্যাকটিস বেরিয়েছে, ফলে মৃত্যু হার কমে গেছে। চিকিৎসা উন্নতির জন্য কী হচ্ছে, আমাদের গড় আয়ু বেড়েছে। কৃষির উন্নতির জন্য আমরা প্রচুর খাবার পাচ্ছি, না খেয়ে মরার জায়গাটা কমে গেছে। হঠাৎ দুর্ভিক্ষ, মহামারী, যদি বলতে পারো এখন মহামারীর মধ্যেই ক্লাস নিতে হচ্ছে। মহামারী আছে, কি করার নেই। তা সে মহামারী থাকলে পরেও কম বেশি মহামারীর জন্যে রোগে কিছু মানুষ মারা গেছে নিশ্চয়ই, কিন্তু এগুলো তুলনায় কম। আবার যে সমস্ত রোগগুলো একটা সময় ছিল যে একেবারে পুরো মানে প্যান্ডেমিক হয়ে যেত আর কি, মানে একটা এলাকা পর এলাকা পুরো কলেরা, বসন্ত, এতে মানুষ মারা যেত,
সেই জায়গাগুলো কী হচ্ছে, বন্ধ হয়ে গেছে। এখন টিকা আবিষ্কার হয়ে গেছে। আবার সুনামি, বন্যা, এগুলো আগাম আমরা পূর্বাভাস পেয়ে যাচ্ছি, প্রোটেকশান হচ্ছে, আমাদের আলাদা আলাদা সব ব্যবস্থা আছে। তার ফলে কী হচ্ছে, এই অনুপাতগুলো আমাদের কাজ করছে। এর ফলে কী হচ্ছে, আস্তে আস্তে আমরা এগুলো বন্ধ করে দিচ্ছি। এইটুকুনি হচ্ছে আমাদের পরিবেশ বৈচিত্র্য। এবার আমরা দেখি মানবের স্বাস্থ্যের ওপরে পরিবেশ কেমন কেমন ক্ষতি করছে। মানব স্বাস্থ্য, বায়ু দূষণ সম্পর্কে আমরা আগের দিন পড়েছি। সেখানে আমরা দেখলাম যে কতগুলো বায়ু দূষণ থেকে খুব ক্রনিক রোগ হচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে অ্যাসমা বা হাঁপানি। অ্যাসমা এই হাঁপানি বা অ্যাসমা হচ্ছে কি, বাতাসে মিশে থাকা ধুলো, বালি, ধোঁয়া, পরাগ রেণু, ধূমপানের ধোঁয়া প্রভৃতি থেকে আমাদের শ্বাসনালীর মধ্যে প্রবেশ করলে সেখানে কী হয়, রাসায়নিক পদার্থ মানুষের দেহে একটা অ্যাসমা হতে পারে। এই রোগে ফুসফুসের সূক্ষ্ম বায়ুনালীগুলি প্রদাহ হয়, মিউকাস ক্ষরণ বাড়ে, শ্বাসকষ্ট শুরু হয়, রোগী অত্যন্ত কষ্ট পায়, শুয়ে থাকতে পারে না, ইনহেলার দিয়ে কষ্ট লাঘব করা হয়। ব্রঙ্কাইটিস, ফুসফুসের বায়ু চলাচল যেখান দিয়ে করে, অর্থাৎ ক্লোম শাখা, উপক্লোম শাখা। রাসায়নিক বস্তু বায়ুথলিতে প্রবেশ করলে ঠান্ডা লাগে। ঝালাই কর্মী, দমকল কর্মী, কয়লা খনিতে কর্মরত ধূমপায়ীদের রোগে আক্রান্ত হতে দেখা যায়। একে ব্রঙ্কাইটিস বলে। রোগে জ্বর সহ বুকে ব্যথা হয়, ঘর ঘর সাঁয় সাঁয় আওয়াজ শোনা যায়। ক্যান্সার কিছু ক্যার্সিনোজেন, কিছু জিন, অঙ্কোজিন, তার থেকে শুরু হয়। অর্থাৎ পারিপার্শ্বিক যে সমস্ত অধিবিষ ক্রমাগত আমাদের শরীরের মধ্যে ঢুকছে, কীটনাশক, আগাছানাশক, তেজস্ক্রিয় পদার্থ, এই সবগুলোই হচ্ছে আসলে কি, ক্যান্সার সৃষ্টি করছে। ক্যান্সার রোগের কয়েকটা লক্ষণ হলো গ্ল্যান্ডের স্ফীতি, লসিকাগ্রন্থির স্ফীতি, হঠাৎ হঠাৎ অপরিমিত কোষ বিভাজন, ক্যান্সার একটি জায়গায় তৈরি হলো, সেখান থেকে ছড়িয়ে যায় চারদিকে। একে মেটাস্ট্যাসিস বলে। এটা কোশ্চেন দিয়েছি, শর্ট কোশ্চেনে টেস্ট পেপারে পাওয়া যায়। বায়োপসি করে রোগটা ধরে কেমোথেরাপি, রেডিওথেরাপির মাধ্যমে চিকিৎসা করা যাচ্ছে। আর্সেনিক যৌগ ত্বক, ফুসফুসে ক্যান্সার হতে পারে। অ্যাসবেস্ট থেকে প্লুরা ফুসফুসে হতে পারে। বেনজিন থেকে পরিপাক নালীতে ঘা হতে পারে, ক্যান্সার হতে পারে। কোলটার ফুসফুস ত্বকে হতে পারে। ক্যাডমিয়াম থেকে প্রস্টেট এবং ফুসফুসে হতে পারে। এই ক্যান্সার খুব মারাত্মক রোগ, মারণ রোগ। সঠিক চিকিৎসা, কোনো ট্যাবলেট বা ইত্যাদি এখনও পাওয়া যায়নি। না গেলেও প্রচুর রিসার্চ এ নিয়ে হচ্ছে। অনেকাংশেই ক্যান্সারকে এখন কেমোথেরাপি, রেডিওথেরাপি ইত্যাদির মাধ্যমে কমিয়ে ফেলা যাচ্ছে। এইগুলো আমাদের মানব স্বাস্থ্যের উপর ভূমিকা। এখানে আমরা আরেকটা জিনিস পড়ব, সেটা হচ্ছে জীববৈচিত্র্য। জীববৈচিত্র্য এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আগে একটুখানি শুরু হয়েছিল, এখন এটা কমপ্লিট হবে। জীববৈচিত্র্য কেন প্রয়োজন? পৃথিবীতে 4-5 লক্ষ টাইপের উদ্ভিদ, ততোধিক টাইপের প্রাণী, তার থেকে বেশি টাইপের প্রাণী আনাচে কানাচে ছড়িয়ে আছে। পৃথিবীর এই বড় পরিবেশটার মধ্যে সবাই ছড়িয়ে আছে। এই জীববৈচিত্র্য না থাকলে কি হতো, আর থেকে আমার কি সুবিধা হয়েছে, আজকে আমি সেটা একটু বলার চেষ্টা করছি। প্রথমত খাদ্য। আচ্ছা, রোজ যদি চাল খেতে, যদি একটাই খাদ্য তৈরি হতো, চাল, ধান, তাহলে চাল খেতাম, রোজ ভাত খেতাম, ভাল লাগতো খেতে? না। তাহলে কখনো চাল, কখনো গম, কখনো জোয়ার ভুট্টা, সঙ্গে ডাল, বিভিন্ন সবজি। আবার প্রাণীজ খাদ্যের মধ্যে দুধ, ডিম, মাংস। রোজ যদি মাংস খায় তাও ভালো লাগবে না,
রোজ যদি ডিম খায় তাও ভালো লাগবে না, রোজ যদি একই মাছ খায় তাও ভালো লাগবে না। মাছের মধ্যে কত ভ্যারাইটি দেখো, মাংসের মধ্যে কত রকমের ভ্যারাইটি। কত লোক পাখির মাংস খায়, আমাদের এখানে মুরগির মাংস খাওয়ার চল আছে, খাসির মাংস খাওয়ার চল আছে, আরও বিভিন্ন রকমের সব পশু পাখি, পশু প্রাণী, হরিণ টরিণ, মানে যারা গ্রাম, যারা ওই জঙ্গল অঞ্চলে থাকে তারা বিভিন্ন রকমের সব মাংস খায়। প্রাণীজ খাদ্য, দুধ, ডিম, মাংস, এগুলো আমরা প্রাণী থেকে পেয়ে থাকি। তাহলে খাবারের এই যে ভেরিয়েশান, জীব বৈচিত্র্য না থাকলে এটা সম্ভব ছিল না। ওষুধ তৈরি দেখো, মানুষের নিরাময়ের জন্যে ঔষধ তৈরি করা হয়। মরফিন, কুইনাইন, রেসারপিন, ভ্যাসিসিন, সব ভেষজ গাছ পেয়ে যায় ওষুধ আমরা। সর্পগন্ধার মূল থেকে পাই রেসারপিন, রক্তচাপ কমাতে সাহায্য করে। সিঙ্কোনা গাছের ছাল থেকে পাই কুইনিন, ম্যালেরিয়ার একমাত্র ওষুধ। ধুতুরা গাছ থেকে পাওয়া যায় ডাটুরিন, বাসক গাছের পাত থেকে পাওয়া যায় ভ্যাসিসিন, সর্দি কাশি ইত্যাদি নিরাময় করে। এই সমস্ত, এমনকি ট্যাক্সাস বলে একটা প্রাপ্ত হচ্ছে যেখান থেকে ক্যান্সার বিরোধী পদার্থ পাওয়া যাচ্ছে। বিভিন্ন প্রাণীর দেহাংশ থেকে ভেষজ প্রস্তুত করা হয়, যেমন সাপের বীজ থেকে ল্যাকেসিস, মৌমাছির বীজ থেকে এপিস তৈরি করা হচ্ছে। তাহলে ড্রাগ এবং ওষুধ তৈরিতে এগুলো কাজে লাগছে। এগুলো যদি না থাকতো তাহলে আমরা ভ্যারাইটিস রোগের ওষুধ, ভ্যারাইটিস উদ্ভিদ ইত্যাদিকে ব্যবহার করতে পারতাম না। এটাও জীব বৈচিত্র্যের একটা ভালো দিক, গুরুত্ব। বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা দেখো, প্রত্যেক জীব প্রত্যেক জীবের ওপর নির্ভরশীল। আমরা আগের চ্যাপ্টারে খাদ্য শৃঙ্খল পড়তে গিয়ে এটা পড়েছি। খাদ্য শৃঙ্খল আগে এইটে পড়েছি আমরা, এখানেও একটু পড়েছি। খাদ্য শৃঙ্খল হচ্ছে 9ও পড়েছি। খাদ্য শৃঙ্খলে বিঘ্ন ঘটা, বাস্তুতন্ত্রের ভারসাম্য বিঘ্নিত হওয়া, বিঘ্নিত না হয় তা খাদ্য শৃঙ্খলকে ঠিক রাখা। প্রতিটি পরিবেশের উপাদান, ভৌত উপাদান তার সঙ্গে মিথস্ক্রিয় করা, উদ্ভিদ প্রাণী সংরক্ষণ, রোগ পেস্ট দমন ইত্যাদির ওপর গুরুত্ব দেওয়া হয়। বাস্তুতন্ত্রের ভারসাম্য যাতে বিঘ্নিত না হয় তার জন্যে সমস্ত জীব বৈচিত্র্যকে, উদ্ভিদ বৈচিত্র্যকে, প্রাণী বৈচিত্র্যকে বাঁচিয়ে রাখতে হবে। জুপ্লাঙ্কটন কী খায়? জলের মধ্যে ভেসে থাকা ফাইটোপ্ল্যাঙ্কটন খায়। আবার হরিণ কী খায়? বনভূমির গুল্ম জাতীয় খাবার, ঘাস, এগুলো খায়। আবার ফড়িং কী খায়? শুধু ঘাসগুলোকে খায়। আবার কাঠঠোকরা কী খায়? গাছের পোকাগুলো খায়। ভাবো তুমি, তোমরা ভাবতে শুরু করো যে বাস্তুতন্ত্র ভারসাম্য রক্ষায় যদি আমি একই রকমের খাবার থাকতো সব, তাহলে এত রকমের প্রাণী কি তৈরি হতো? হতো না। তাহলে এক একটা যে কোনো জিনিসকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে খাদ্য শৃঙ্খলে ভারসাম্যের বিঘ্ন ঘটে যাবে। খাদ্য শৃঙ্খলকে ঠিক রাখা, বায়ুর উপাদানকে ঠিক রাখা, রোগ পেশ দমন বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় কার্যকরী। জলবায়ু নিয়ন্ত্রণের জন্যে সবুজ উদ্ভিদ ধ্বংস হয়ে গেলে কী হবে? বাতাসে কী হচ্ছে? অক্সিজেনের পরিমাণ কমবে। অক্সিজেনের পরিমাণ যদি কমে তাহলে জীব অক্সিজেন কম পাবে, তাহলে জীবের পরিমাণ কমবে। বা বেশি গাছ মানে বেশি মাটি থেকে জল তোলা ঠিক, কিন্তু বেশি বাষ্পায়ন হয় এটাও তো ঠিক। তাহলে বাষ্পমোচন বা ট্রান্সমিশন বেশি হবে, পরিবেশে জলীয় বাষ্প বাড়বে। জলীয় বাষ্প পরিবেশে বাড়া মানে আসলে এর নিয়ন্ত্রণ সৃষ্টি হবে। জলীয় বাষ্প পরিবেশে বাড়া মানে এর নিয়ন্ত্রণ সৃষ্টি হবে। তবে বাতাসে সেগুলো কনডেন্সড হবে, সেগুলো আবার জল বৃষ্টি হয়ে মাটির নিচে নামবে। তাহলে জলবায়ু নিয়ন্ত্রণ করার জন্য গাছের দরকার, সেইগুলোকে ব্যবহার করার জন্য প্রাণীর দরকার। ভ্যারাইটিস রকমের গাছ, ভ্যারাইটিস পরিবেশ তার থেকে তৈরি হবে, তারা তার থেকে জলচক্র চালাবে। শিল্প সাহিত্যের প্রভাব। চিড়িয়াখানায় গেলে দেখলে সব জায়গায় একটা করে বাঘ রয়েছে, পরদিন আর যাবে পয়সা খরচ করে? না। কিন্তু চিড়িয়াখানায় যারা গেছো, আমাদের আলিপুর জুতে গেছে, দেখেছো কোথাও বাঘ, কোথাও গন্ডার, কোথাও হাতি, কোথাও সব কত রকমের জিনিস সব রয়েছে। তাহলে জীবজন্তু
পর্যবেক্ষণ, জীববৈচিত্র্য, উদ্ভিদ প্রাণী, ভারতীয় শিল্পকলা, সেখানে একদিকে হাতি থেকে গন্ডার, শিম্পাঞ্জি থেকে জলহস্তি, জেব্রা থেকে জিরাফ, কত রকমের সাপ, কুকুর, বেড়াল, বন বেড়াল, রেড পান্ডা পরবর্তীকালে আছে। এগুলো সব শিল্প সাহিত্যের প্রভাব। এগুলোকে নিয়ে কত লোকে বিভিন্ন রকমের সব কবিতা লিখেছেন, কবিরা গল্প লিখেছেন। যেমন ধরো গণেশের বাহন ইঁদুর, শিবের হচ্ছে ষাঁড়, লক্ষ্মীর পেঁচা, দুর্গার সিংহ, এগুলো আমরা হিন্দু ধর্মে পেয়েছি। পদ্মকে পবিত্র ফুল, মুসলিম ধর্মাবলম্বীরা গোলাপ ফুল খুব পছন্দ করেন। অশ্বত্থ বৃক্ষকে, তুলসী গাছকে হিন্দুরা পবিত্র বলে পুজো করেন। তাহলে এগুলো সবই তো আমাদের জীবনযাত্রার সঙ্গে জড়িয়ে আছে। আর এই জীবনযাত্রার সঙ্গে যারা জড়িয়ে আছে তারা প্রত্যেকেই শিল্প সাহিত্যের প্রভাব আমরা কিন্তু অস্বীকার করতে পারি না। তাহলে এই ঘটনা থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে জীববৈচিত্র্য পৃথিবীতে যা তৈরি হয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই অত্যন্ত গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যকে নিয়ন্ত্রণ করার জন্যে আমাদের প্রতিনিয়ত এগিয়ে চলতে হবে। জীববৈচিত্র্যকে বাঁচাতে হবে, শুধু পরিবেশকে বাঁচাতে জীববৈচিত্র্যকে বাঁচাতে হবে। তাহলে পপুলেশনের বৈশিষ্ট্য কী? অ্যাজমা, ব্রঙ্কাইটিস, ক্যান্সারের কারণগুলো লিখবে। মেটাস্টাসিস কাকে বলে? জীববৈচিত্র্যের গুরুত্ব কী? এইটুকুনি আজকে আমরা পড়লাম। এই উত্তরগুলো খাতায় লিখে রাখো, পরবর্তীতে আমরা এগুলো নেব।